আজকের এই অনলাইন অনুষ্ঠানে আপনারা যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা গত 2 অগাস্ট যে বিষয়টা শুরু করা হয়েছে তার দ্বিতীয় পর্ব। এটার নাম দেওয়া হয়েছে পুঁজিবাদী অর্থনীতি 2। পুঁজিবাদী অর্থনীতির বিভিন্ন বৈশিষ্ট্য এর আগের ক্লাসে হারাধন বাবু তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং আলোচনার শেষে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি একটা শোষণযুক্ত এবং সংকটাকীর্ণ অর্থনীতি বা ব্যবস্থা। এখন পুঁজিবাদী অর্থনীতিতে এই যে সংকট, এটা পুঁজিবাদী অর্থনীতির যে চরিত্র আপনারা গত ক্লাসের আলোচনাতে তার সম্পর্কে বিস্তৃত জেনেছেন, তার থেকে নিয়েই একটু আলোচনার সুবিধার্থে আমি 2-1টা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, পুঁজিবাদ শেষ কথা বলবে না, এবং পুঁজিবাদী অর্থনীতি সেটাকে যদি আমরা একটা পর্যায় ধরি তাহলে তার মধ্যেও কিন্তু পরিবর্তন আছে, এবং সেই পরিবর্তন পুঁজিবাদী অর্থনীতির চরিত্রের আগ্রাসনের মাত্রা যত বাড়ছে আমরা দেখছি লেনিনের কথায় পুঁজিবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে, এবং আমরা এটাও দেখব যে সাম্রাজ্যবাদও তার চরিত্র এক জায়গায় দাঁড়িয়ে নেই, সেটার মধ্যেও পরিবর্তন হচ্ছে। কারণ আন্তর্জাতিক লগ্নি পুঁজি তার ক্ষুধা এবং দাপট বিশ্বব্যাপী যতটা বাড়ছে, সাধারণ মানুষের উপরে, তার জীবন জীবিকার উপরে একটা সার্বিক আক্রমণ নেমে আসছে সারা বিশ্ব জুড়ে, অধিকাংশ মানুষের জীবন জীবিকার উপরে। আমরা জানি বর্তমান যে সময়টায় আমরা চলছি সেটা হচ্ছে পুঁজিবাদী বিশ্বায়নের যুগ, অর্থাৎ ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশন। বিশ্বায়ন মানে বিশ্বের চলাফেরার ক্ষেত্রে, সেটা বাণিজ্যের কথা বলুন বা অন্যান্য বিষয়ের কথা বলুন, সেখানে কোনো বাধা নিষেধ থাকবে না। সেটা সাংস্কৃতিক হোক, পণ্য বিনিময় হোক, অর্থ বিনিময় হোক বা যেটাই হোক, বাধা বন্ধনবিহীনভাবে চলাচল করার, এটাকে সংক্ষেপে আমরা বিশ্বায়ন বলি। আসলে এই বিশ্বায়ন সে বিশ্বায়ন নয়। এখন আমরা যে বিশ্বায়ন আমরা দেখছি সেটা হচ্ছে পুঁজির বিশ্বায়ন আমরা যেটা বলি, বা পুঁজিবাদী বিশ্বায়ন। পুঁজি তার চরিত্রটাকে আরও বেশি সুসংহত করার জন্য আন্তর্জাতিক লগ্নি পুঁজির চেহারা নিয়েছে। আগ্রাসী চরিত্র আমরা দেখছি এই আন্তর্জাতিক লগ্নি পুঁজির, এবং এটার চরিত্র এবং ক্ষমতা যত বাড়ছে আমরা দেখছি দেশের শ্রমজীবী মানুষ, গরিব মানুষের উপরে আক্রমণ তত বাড়ছে। একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমের যে ডাইনামিক্স আমরা বলি, অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা, সেটা যত বিকশিত হতে থাকবে সেখানে আমরা যেটা দেখেছি মুষ্টিমেয় পুঁজিপতির হাতে ধন এবং সম্পদের একদিকে একত্রীভবন হবে এবং তার থেকে কেন্দ্রীভবন হবে, এবং এই একত্রীভবন যেটাকে আমরা বলছি কনসেন্ট্রেশন এবং
কেন্দ্রীভবন, যেটাকে আমরা বলছি সেন্ট্রালাইজেশন, এই দুইটার মাধ্যমে পুঁজি একটা বিশাল ব্যাপক, যেটাকে আমরা বলি জিগান্টিক ভলিউম, সেই মাত্রা নিয়ে নিচ্ছে দিন দিন। এবং আস্তে আস্তে আমরা দেখছি পুঁজিবাদ যদিও তার সপক্ষে বলে প্রতিযোগিতাই হচ্ছে মূল কথা, সেখানে কারোর উপরে কোনো বাধা নিষেধ থাকবে না, কিন্তু আমরা জানি, আমরা দেখেছি এই যে প্রতিযোগিতা, এটা হচ্ছে অসম প্রতিযোগিতা। আস্তে আস্তে ক্ষুদ্র উৎপাদকরা বড় বৃহৎ যারা পুঁজিপতি তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে উঠতে পারে না, তাদের সরে যেতে হয়। এবং সেখানে আমরা দেখি আস্তে আস্তে সেখানে মুষ্টিমেয়ের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়। এই যে পর্যায়টা, এটাকে বলছি আমরা মনোপলি ক্যাপিটালিজম, অর্থাৎ একচেটিয়া পুঁজিবাদ। এবং সেটা আরও যখন বিকশিত হতে থাকে, লেনিনের ভাষায় সেটা সাম্রাজ্যবাদে পরিণত হয়, যেটাকে আমরা পুঁজিবাদের সর্বোচ্চ স্তর আমরা বলি। বিগত 2.5 দশকেরও বেশি সময় ধরে বিশ্বায়নের এখন যে চরিত্র বা পর্যায়, আন্তর্জাতিক লগ্নি পুঁজির নেতৃত্বে পুঁজির একত্রীকরণ ও কেন্দ্রীকরণের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে উঠছে পুঁজিপতিদের হাতে। পুঁজি এখন অনেক আগ্রাসী, কোনো কিছু বাধা নিষেধের ধার ধারে না, সর্বাধিক মুনাফার লক্ষ্যে পুঁজির চলাচলে সম্পূর্ণ বিনিয়ন্ত্রণ চাই, যেটাকে আমরা বলি আর্থিক উদারীকরণ বা ফিনান্সিয়াল লিবারালাইজেশন। আমি আগেই বলেছি সাম্রাজ্যবাদও এক জায়গায় দাঁড়িয়ে নেই। বর্তমান পর্যায়ে আইএফসি বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল মুখ্য ভূমিকায় এসে পড়েছে। পুঁজির ব্যাপক পুঞ্জীভবনের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আইএফসি বা আন্তর্জাতিক লগ্নি পুঁজি তার শক্তি এবং দাপট অনেক বেশি বাড়িয়েছে। তার সপক্ষে এই যে পরিবেশ গড়ে তোলা, তার সপক্ষে যে বিষয়গুলো কাজ করেছে, ডিটেলস আমরা বলতে পারবো না, কিন্তু একটা বিষয় আমাদের জানা দরকার যে এখন আন্তর্জাতিক লগ্নি পুঁজির সামনে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা নেই, সমগ্র বিশ্বে অবাধ বিচরণ করছে বাধাবন্ধনহীনভাবে। এবং আমরা জানি পুঁজি যত বিরাটই হোক এবং মুনাফা যত বিপুল হোক না কেন, উদ্যোক্তা সবসময় তার সম্পদ ও মুনাফা আরও বাড়াতে চেষ্টা করবে। তাই পুঁজির সঙ্গে মুনাফার একটা অংশ যোগ করে আরও পুঁজি গঠন করে। এই যে বিষয়টা, এটাকে আমরা বলি ক্যাপিটালিস্ট অ্যাকুমুলেশন বা পুঁজিবাদী পুঁজি গঠন। এখন এই যে জিনিসটা পুঁজিবাদী পুঁজি গঠন, তার কিভাবে হয় সেটা আমরা একটু আলোচনার মধ্যে করেছি। একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্যাপিটাল বা পুঁজির একত্রীকরণ, আর একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল বা পুঁজির কেন্দ্রীকরণ। এখন উদ্বৃত্ত মূল্য যেটা, সেটা যখন আস্তে আস্তে জমতে থাকে এবং এর ফলে পুঁজিপতির পুঁজিটা এক্সপান্ড বা সম্প্রসারণ করতে থাকে, অর্থাৎ উদ্বৃত্ত মূল্যটা শেষ পর্যন্ত সে মুনাফাতে কনভার্ট করবে, সে মুনাফাটা তার সে একটা অংশ জমাবে, জমানোর পরে আস্তে আস্তে তার পুঁজির এক্সপানশন হবে। এই যে বিষয়টা, এটাকে বলছি আমরা কনসেন্ট্রেশন অফ ক্যাপিটাল। অন্যদিকে আমরা পুঁজির কেন্দ্রীভবন যেটা, এটা ঠিক তার পরের পর্যায়ে ঘটছে। সেটা হচ্ছে প্রতিযোগিতায় যে সমস্ত পুঁজিপতি টিকতে পারছে না, সর্বশান্ত দুর্বল হয়ে ছোট ছোট প্রতিযোগী যারা, তাদের বিষয় সম্পত্তি কিনে নিচ্ছে কম দামে অথবা দেনা শোধ করে বড় বড় পুঁজিপতিরা গ্রাস করে এবং নিজের পুঁজি বাড়ায় এবং এইভাবে তাদের কারবারের সঙ্গে নিজের কারবারটাকে সংযুক্ত করে নেয়। এইভাবে অনেকগুলো কারবারি সংস্থার মধ্যে এই জিনিসটা ঘটতে থাকে যে ছোট ছোট যে সমস্ত পুঁজিপতি আছে, তাদের যে বিষয় সম্পদ সেটা তারা নিজেরা কিনে নেয়, গ্রাস করে ফেলে
এবং এরকম যে ব্যাপার, বড় বড় একাধিক সংস্থা তখন তাদের হাতে সম্পদটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, এটাকে বলছি আমরা পুঁজির কেন্দ্রীভবন। এই পুঁজির কেন্দ্রীভবন ও একত্রীকরণের ফলে ক্রমশ মুষ্টিমেয় থেকে আরও মুষ্টিমেয় ধনীর হাতে পুঁজি কেন্দ্রীভূত হয়ে জড়ো হচ্ছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইনফরমেশন এবং কমিউনিকেশন, তথ্য এবং যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব টেকনোলজিক্যাল প্রোগ্রেস আমরা যেটা বলি, কৌশলগত অগ্রগতি, বিশ্ব পুঁজিবাদের তার যে স্ট্রাকচারাল যে বিষয়টা, সেটার মধ্যে পরিবর্তন নিয়ে এসছে। এখন তারা কি করছে, এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে পুঁজিপতিরা সেসব জায়গায় তাদের পুঁজিটাকে রিলোকেট করছে, মানে পুনর্বিন্যাস করছে বা সেটাকে বিনিয়োগ করছে কোথায়, যেখানে প্রাকৃতিক সম্পদ প্রচুর আছে, সস্তায় শ্রম পাওয়া যাবে, ওই সব জায়গাতে গিয়ে তারা তাদের উৎপাদন কার্য অথবা বিনিয়োগটাকে চালাচ্ছে। এবং এই ক্ষেত্রে যেই ইনস্ট্রুমেন্টের সাহায্য নিচ্ছে সেটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা। পুঁজিবাদে একমাত্র আমরা জানি উৎপাদন প্রক্রিয়াটা চলতে থাকলেই সেখানে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে, এটা উদ্বৃত্ত মূল্য যেটা আমরা বলি। এখন পুঁজিপতি সে উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করছে, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন বলি। আমরা পুঁজির যে ক্যাপিটাল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা বলি, উৎপাদন হচ্ছে, উৎপাদন চলাকালীন শ্রমিক তার শ্রম দিয়ে উৎপাদনটা করছে, কিন্তু তাকে যেটা দাম দেওয়া হচ্ছে, গতদিনের ক্লাসে আপনারা দেখেছেন, তাকে শ্রমশক্তির দাম দেওয়া হচ্ছে, পুরো শ্রমের দাম দেওয়া হচ্ছে না। ধরুন সে 100 টাকার জিনিস উৎপাদন করছে, তাকে দেওয়া হচ্ছে মাত্র 70 টাকা। এই যে 30 টাকা, এটা শ্রমিকদের শোষণ করে পুঁজিপতি কিন্তু এটা নিয়ে নিচ্ছে। এটাকে আমরা বলছি উদ্বৃত্ত মূল্য, যেটা সে শ্রমিকদের না দিয়ে নিজে যেটা গ্রাস করছে। এটা এইভাবে পুঁজিবাদ যত অগ্রসর হতে থাকবে, প্রোডাকশন প্রসেসের মাধ্যমে উৎপাদন হবে। এবং আপনারা জানেন, জিনিস অথবা সেবা পুঁজিবাদে তৈরি হয়, এগুলোকে আমরা পণ্য বলি। পণ্য মানে যেটা বিক্রির জন্য আসবে, বাজারে বিক্রির জন্য যখন আসবে তখন সেটা পণ্যে পরিণত হবে, এবং এই পণ্যের মাধ্যমে সে উদ্বৃত্ত মূল্যটাকে সে কিন্তু রিয়েলাইজ করে বা তুলে নিয়ে আসে। এটা যতক্ষণ পর্যন্ত পণ্যটা বিক্রি হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্বৃত্ত মূল্যটা পুঁজিপতি কিন্তু সেটা সে রিয়েলাইজ করতে পারবে না, মানে তার হাতে ফিরে আসবে না। এই কারণেই পণ্য হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিপতির প্রাণ, মূল। এটা যখন এই পণ্য অবিকৃত অবস্থায় পড়ে থাকে এবং এটা পুঁজিবাদে এটা তার এটা বৈশিষ্ট্য, এটা তখনই কিন্তু সেখানে কিন্তু সংকটটা দেখা দিচ্ছে। কেন এটা হচ্ছে জানেন? সেটা হচ্ছে উদ্বৃত্ত মূল্যটা শ্রমিককে ঠকিয়ে, অর্থাৎ উৎপাদন যখন হচ্ছে তখনই কিন্তু উদ্বৃত্ত মূল্যটা সৃষ্টি হচ্ছে। এখন এই উদ্বৃত্ত মূল্যটাকে মুনাফাতে কনভার্ট করতে হবে। এটা কিভাবে হবে? যতক্ষণ পর্যন্ত না পণ্যটা বিক্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্বৃত্ত মূল্যটা মুনাফাতে পরিণত হবে না। এই কারণেই পণ্য এবং তার যে বিক্রি, এর মধ্যে যদি কোনো বাধা এসে যায়, পুঁজিপতি কিন্তু তার যে মুনাফা যে অর্জনের ব্যাপারটা, সেটা কিন্তু আটকে যাচ্ছে। এবং আমরা দেখব যে পুঁজিবাদের যে বৈশিষ্ট্য, এটা হতে বাধ্য এখানে। যাই হোক, এছাড়া আমরা দেখছি বর্তমানে আমরা লক্ষ্য করছি যেটা, যে এই যে অ্যাপ্রোপ্রিয়েশন বা আত্মসাৎ করতে গিয়ে, উদ্বৃত্ত মূল্যটাকে আত্মসাৎ করতে গিয়ে এখন তারা নতুন নতুন হাতিয়ার কাজে লাগাচ্ছে, যাতে নগদ অর্থের প্রবাহটা বেড়ে যায় এবং কর্পোরেটদের যে ফাটকা ব্যবসায় তাদের যে ক্যাপিটালাইজেশন বা মূলধনের যে সেখানে প্রসার ঘটে, সেটার জন্য নতুন নতুন আর্থিক হাতিয়ার বের করছে। ওটা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে আপনার, নতুন নতুন সেখানে আগের মতো সেই জায়গাতে নেই। সেখানে আমরা কোথাও ডেরিভেটিভ দেখছি, কোথাও ওরা বিভিন্ন ধরনের এরকম
নতুন নতুন হাতিয়ার ওরা বের করছে। আবার নিজেরাই যখন এই সংকটে পড়ছে, আমাদের 2008-এর যে অভিজ্ঞতা, আমাদের পুঁজিবাদী দুনিয়ায় যে সংকট, সেখানে আমরা দেখেছি একই জিনিস, যে মানুষের ক্রয় ক্ষমতা নেই, পণ্য বিক্রি হচ্ছে না, অবিকৃত অবস্থায় পড়ে আছে। মার্কস এটাকে বলেছেন অত্যুত উৎপাদনের সংকট। সেই অত্যুত উৎপাদন কোনটা? মানুষের ন্যূনতম প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত যেটা আছে সেটা নয়, সেটা হচ্ছে মানুষের হাতে কেনার ক্ষমতা নেই, মানুষ জিনিস কিনছে না, মজুদ হয়ে পড়ে আছে পণ্য, এবং এই যে পণ্যের যে পাহাড় মজুদ জমছে, এটা কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে অত্যুত উৎপাদন, ওই অর্থে ওভার প্রোডাকশন। এটার থেকে বেরিয়ে আসার জন্য তারা বিভিন্ন কায়দা সেখানে নেয়। 2008-এ আমরা দেখেছি যে মানুষকে প্রলুব্ধ করে কম পয়সায় ঋণ দিয়ে, আমরা বিশেষ করে আমেরিকাতে আমরা যেটাকে আমরা সাবপ্রাইম লোন আমরা বলেছি, যে তোমরা কম দামে ঋণ নিয়ে নাও, ঋণ নিয়ে তোমরা এবার কেনাকাটি করলো এটা। কিন্তু ঋণ যখন শোধ করার প্রশ্ন আসলো, ঋণ যারা নিয়েছে এবং ঋণ যারা দিয়েছে সবাই ডুবে গেছে, তখন আর ঋণ ফেরতের ব্যাপার নেই। সুতরাং এইভাবে তারা সংকটে যখন পড়ে, নতুন নতুন কায়দা সেখানে আবিষ্কার করে, অর্থনীতির ভাষায় এগুলোকে বাবলস বা বুদবুদ আমরা বলি, এই ধরনের, কখনো তারা কম্পিউটারের বাবল সৃষ্টি করছে, কখনো এই ধরনের বাজারে ঋণের মাধ্যমে বাবল সৃষ্টি করছে, এবং একটা সংকট থেকে বেরিয়ে আসার জন্য নানা ফন্দি ফোকর তারা সেরকম করে থাকে। এবং মূল যে এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফাটকাবাজির মাধ্যমে, অর্থাৎ সরাসরি উৎপাদনে বিনিয়োগ না করে ফাটকাবাজির মাধ্যমে কম সময়ের মধ্যে বেশি পরিমাণে যাতে মুনাফাটা অর্জন করা যায়, তার জন্য যাবতীয় ফন্দি ফিকির সে পথে ওরা হাঁটছে। এখন মুনাফাটাকে সর্বাধিক করার জন্যে বিশ্বের যে পুনর্বিন্যাস, নয়া অদারবাদ ঘটছে, সেখানে আমরা দেখছি নিউ লিবারালাইজেশন যে পিরিয়ডটা, নিউ লিবারাল রেজিম যেটাকে আমরা নিউ লিবারালিজম বলি, সেখানে আমরা কতগুলো পরিষ্কার জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো প্রত্যেকটা দেশের উপরে চাপিয়ে দিচ্ছে। সেটা উন্নত দেশ বা বিকাশশীল দেশ যাই হোক না কেন, কি করছে সেখানে, যে প্রথমত যে ক্যাপিটাল এবং কমোডিটিস, পুঁজি এবং পণ্যের যে পারাপার, যেটা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে সরকারি নীতি প্রণয়ন করতে বাধ্য করছে যে কোনো বাধা নির্দেশ যাতে না থাকে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এটা হচ্ছে একটা দিক। এবং এতে কি হচ্ছে, দেশের ভেতরে শিল্প উৎপাদনে যারা আছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, সেখানে দেখা যাচ্ছে এই অবাধ পারাপারের কারণে, পুঁজির কারণে, সেখানে শিল্পের ক্ষেত্রে বিশিল্পায়ন ঘটছে, যেটাকে আমরা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলছি। এবং এই মূলধনের প্রবাহের যে উদারীকরণ, যেটা আমরা বলছি, যে বিদেশের সংস্থাগুলো দেশের যে আভ্যন্তরীণ সম্পদ সেটার কিন্তু মালিক হয়ে যাচ্ছে। আমরা পাবলিক সেক্টর, আমাদের দেশে পাবলিক সেক্টরের যে বিভিন্ন ইউনিট আছে সেগুলোকে প্রাইভেটাইজ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা কিন্তু কাজ করছে। আমরা পরে এই বিষয়ে আরও আলোচনা করব। উদ্দেশ্য একটাই, মুনাফার পাহাড়টাকে বাড়িয়ে তোলা। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে প্রত্যেকটা জাতি রাষ্ট্রকে আন্তর্জাতিক লগ্নিপুঁজি বাধ্য করে ফিসক্যাল শৃঙ্খলার নামে সরকারি ব্যয় কমিয়ে ডিফ্লেশনারি বা মন্দা সংক্রান্ত নীতি গ্রহণ করা। এখানে একটা আপনারা জানেন, যেমন আমাদের দেশে সেই ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট FRBM অ্যাক্ট 2004-এ যেটা করা হয়েছে IMF-এর চাপে পড়ে, সেখানে বলেছে যে ফিসক্যাল ডেফিসিট অর্থাৎ ফিসক্যাল ঘাটতি, সংক্ষেপে আমরা যেটা বুঝি, সরকারের যে ঋণ, যেটা সরকার যে ঋণটা করে প্রতি বছর,
সেটাকে আসলে ফিসক্যাল ঘাটতি সংক্ষেপে বলা হয়। আমরা জটিলতার মধ্যে যাচ্ছি না। বলছে তোমাদের এই যে ঋণ যেটা, সে ঋণটা দেশের যে জাতীয় উৎপাদন আছে তার 3%-এর বেশি হতে পারবে না, তোমরা তার মধ্যে এটাকে রাখতে হবে। অর্থাৎ সরকারকে বাধ্য করছে তুমি ঋণ করে কোনো খরচ করতে পারবে না, তুমি খরচটা কমিয়ে দাও। এতে লাভ হচ্ছে কি? আন্তর্জাতিক লগ্নি পুঁজির এখানে কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে এইটা, আন্তর্জাতিক লগ্নি পুঁজির এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে গতি, যেটা আমরা লিকুইডিটি যেটা বলি, সেটা বেড়ে যাচ্ছে। সরকারকে বলছে তুমি খরচ করবে না, তাহলে কি করতে হবে? সেখানে তুমি এটা বেসরকারি হাতে তুলে দাও। যেই তুমি প্রাইভেটাইজ করবে, এইবার সেখানে আন্তর্জাতিক লগ্নি পুঁজি সেখানে ঢুকে যাচ্ছে। এখানে এইভাবে আইএফসির তার যে মোবিলিটি যেটা বা লিকুইডিটি আমরা যেটা বলি, সেটা কিন্তু বেড়ে যায় এই ফিসক্যাল ডেফিসিটটাকে আটকে দিয়ে। এখন এতে কি হচ্ছে, সমগ্র বিশ্বে যেহেতু সরকারি ব্যয় কমে যাচ্ছে, সমগ্র বিশ্বে আমরা যেটা দেখছি এগ্রিগেট ডিমান্ড বা মোট চাহিদা যেটা, সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। এবং সরকার কি হচ্ছে, যে কোনো পাবলিক সার্ভিস, পাবলিক ইউটিলিটি সার্ভিস, এগুলোর থেকে সরকারকে বাধ্য করছে যে তুমি জনপরিষেবা ক্ষেত্র থেকে তুমি নিজেকে গুটিয়ে নাও। এবং এর মাধ্যমে বেসরকারীকরণ ঘটবে। বেসরকারীকরণ যদি ঘটে, তাহলে আইএফসি লগ্নি পুঁজি সেখানে প্রচুর মুনাফা তারা অর্জন করতে পারবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের নলেজ বা জ্ঞান, তার যে উৎপাদন এবং পুনরুৎপাদন, এই পুরোটা বিষয়ের উপরে আপনার আইএফসির একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। এই যে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ফাইট যেগুলো আমরা বলছি, যে বৌদ্ধিক সত্তা যেগুলো আছে, সেগুলোকে পর্যন্ত আপনার সেখানে একচেটিয়া ক্ষমতা তার মধ্যে তারা কায়েম করে, সেটাকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থে মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যে সেটাকে কাজে লাগাচ্ছে। এবং নতুন নতুন মানে এমন সব ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করছে যেগুলো এতদিন ছিল না। হাতিয়ার, এই যে তাদের মুনাফা বাড়ানোর জন্য নতুন, যেমন আমরা ডেরিভেটিভ আমরা বলেছি, নতুন নতুন হাতিয়ার তারা আবিষ্কার করছে যেগুলো এতদিন ছিল না, নন এক্সিস্টেন্ট সফটওয়্যার, সেগুলো তারা নতুন নতুন হাতিয়ার তারা এখন নিয়ে আসছে। এটা তৃতীয় যে বিষয়টা, এই যে বিষয়গুলো বলছি, এগুলো হচ্ছে নিউ লিবারেল এরার, সাম্রাজ্যবাদের বর্তমান যে পর্যায়টা, নয়া উদারবাদী পর্যায় যেটা আমরা জানি, সেটা হচ্ছে 1991 সাল থেকে সমাজতান্ত্রিক রাশিয়া এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলো, অর্থাৎ যেটাকে আমরা পোস্ট কোল্ড ওয়ার বলি আমরা, এই সমাজতান্ত্রিক বিশ্বের পতনের পরে যে সময়টা আমরা বলছি, তার থেকে আমরা দেখছি নয়া উদারবাদী যুগ শুরু হয়েছে। তার যে বৈশিষ্ট্যগুলো, সাম্রাজ্যবাদীর বর্তমান পর্যায়ের তৃতীয় যে বৈশিষ্ট্য, সাম্রাজ্যবাদ উন্নয়নশীল দেশসমূহের বৃহৎ বুর্জোয়াদের অধিকাংশকে বাধ্য করে কোলাবোরেটরে রূপান্তরিত হবে, অর্থাৎ তাদের সহযোগী হতে হবে। আমরা জানি যে যখন আমাদের উপনিবেশ বিরোধী এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের দেশে এবং আমাদের মতো উন্নয়নকামী বা স্বাধীনতাকামী যে সমস্ত দেশ ছিল, তাদের যে তখন দেশের যে বৃহৎ বুর্জোয়ারা ছিল, তারা পুঁজিবাদী পথটাকেই তারা গ্রহণ করেছে, তবে তার মধ্যে একটা অটোনমি ছিল, তাদের একটা কিছুটা স্বকীয়তা ছিল। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে বিগ বুর্জোয়াস এবং আইএফসি, তাদের মধ্যে স্বার্থের যে দ্বন্দ্ব যেটা, সেটা আছে, এখনও সেটা আছে। কিন্তু দ্বন্দ্ব শাখা সত্ত্বেও আইএফসির যে শক্তি যেটা, তার কাছে মাথা নত করে আমরা যেটা দেখছি, আমরা দেশি বৃহৎ পুঁজিপতি যারা আছে, তারা আইএফসির সঙ্গে অধিকতর সহযোগিতা করে উন্নয়নের পুঁজিবাদী পথে অগ্রসর হয়েছে এবং এই যে নিও লিবারালিজম, সেটাকে গ্রহণ করেছে। এই যে নিও লিবারালিজম বা নয়া উদারবাদী পর্যায় যেটা, তার তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা জিনিস আমরা দেখলাম।
অর্থাৎ প্রথমত বলছে সরকারকে বাধ্য করছে পুঁজি চলাচলের ক্ষেত্রে, পণ্য চলাচলের ক্ষেত্রে যত বাধা নিষেধ আছে সেগুলো সব তুলে দিতে হবে। 2 নম্বর বলছে তোমার এক্সপেন্ডিচার কমাতে হবে, ফিসক্যাল ডেফিসিট আমরা যেটা বলি সেটা তোমার কমাতে হবে, প্রাইভেটাইজেশনের দিকে তোমাকে যেতে হবে। 3 নম্বর যেটা সেটা বলছে যে প্রত্যেকটা জাতি রাষ্ট্রের সেখানে যে বৃহৎ পুঁজিপতি যারা আছে, বুর্জুয়া যারা আছে, শিল্পপতি যারা আছে, তাদেরকে বাধ্য করছে আইএফসির কোলাবোরেটর বা সহযোগী হতে, অর্থাৎ তাদের সঙ্গে হয় মিশে যেতে হবে অথবা তাদের সঙ্গে আসতে হবে। এই যে বিষয়গুলো আমাদের নিজের দেশের দিকে যদি আমরা তাকাই, আমরা পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাব। এখন আমরা জানি, আমি আলোচনাও করেছি এটা, যে পুঁজিবাদের সমগ্র ইতিহাসে 2 উপায়ে পুঁজি সঞ্চয় বা ক্যাপিটাল অ্যাকুমুলেশন হয়। একটা হচ্ছে যেটা আমরা বলেছি যে পুঁজিবাদে যখন উৎপাদন প্রক্রিয়া চলতে থাকবে তার মধ্যে উদ্বৃত্ত মূল্য হবে, সৃষ্টি হবে, উদ্বৃত্ত মূল্যটা তারা আত্মসাৎ করবে, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন বলেছি আমরা। আরেকটা হচ্ছে কি যে বলপূর্বক এবং সরাসরি লুট আমরা যেটা বলি, ফোর্সিবল এক্সপ্রোপ্রিয়েশন, যেটাকে মার্কস বলেছেন প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। এখন যে সাম্রাজ্যবাদের যে সমসাময়িক চরিত্র যেটা, সেখানে এই যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বা এক্সপ্রোপ্রিয়েশন আমরা যেটা বলছি, তার উগ্রতা, তার আগ্রাসী যে চরিত্র, সেটা পৃথিবীর জনসংখ্যার এক বিশাল অংশের উপরে কিন্তু হিংস্র আক্রমণ নামিয়ে আনছে। সমগ্র পুঁজিবাদী বিশ্বে, বিশেষ করে বিকাশশীল দেশসমূহ, ভারতের মতো যে দেশগুলো আছে, এই আক্রমণ রাষ্ট্রীয় ক্ষেত্রের অবিনিয়োগ, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা যেটা বলি, সরকার বিনিয়োগ করবে না, যে বিনিয়োগটা আছে সেটাকে বেসরকারি করে দেওয়া, এটাকে বলছি আমরা অবিনিয়োগ। এবং বেসরকারীকরণে বাধ্য করছে, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদের, বিশেষ করে কোনটা আপনার পাবলিক ইউটিলিটিস, যেমন জল, শক্তি, পাবলিক সার্ভিসের, শিক্ষা, স্বাস্থ্য, ন্যাচারাল রিসোর্সেস, খনিজ সম্পদ, মিনারেল রিসোর্সেস, তারপরে এগ্রিকালচার, এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাধ্য করছে সরকারকে তুমি এগুলো প্রাইভেটাইজ করে দাও। আমাদের 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ আপনারা এই কোভিড থেকে মুক্তি পাওয়ার জন্য, সেখানেও আপনারা দেখেছেন কিভাবে এই সংকটপূর্ণ অবস্থার মধ্যেও আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার সেখানে সংস্কারের নাম দিয়ে গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে, সমগ্র আইন কানুন সব পাল্টে দিচ্ছে। আমরা জানি যে পুঁজিবাদে রাষ্ট্র হচ্ছে ডিক্টেটরশিপ অফ বুর্জুয়াস, অর্থাৎ বুর্জুয়াদের নির্দেশে রাষ্ট্রটা কিন্তু কাজ করবে। সাম্রাজ্যবাদী পর্যায়ে এসছে কি হচ্ছে, আমরা এখন দেখছি যে রাষ্ট্র আইএফসির বা আন্তর্জাতিক লগ্নি পুঁজির নির্দেশে কাজ করছে। আমি এটাই বলছিলাম যে পুঁজিবাদ পরিবর্তিত হচ্ছে, সাম্রাজ্যবাদ তারও চরিত্র পরিবর্তিত হচ্ছে এবং সেখানে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে। সমসাময়িক সাম্রাজ্যবাদে আমরা দেখছি অ্যাকুমুলেশন থ্রু ফোর্সিবল এক্সপ্রোপ্রিয়েশন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আমরা নর্মাল ডাইনামিক্স অফ ক্যাপিটালিজম আমরা যেটা বলি সেটার থেকে আলাদা এটা। অর্থাৎ পুঁজিবাদী যেখানে অ্যাপ্রোপ্রিয়েশনের মাধ্যমে আপনার পুঁজিটা সেখানে দখল করে নিচ্ছে ওরা, সাম্রাজ্যবাদের বর্তমান পর্যায়ে আমরা দেখছি ফোর্সিবল আমরা এক্সপ্রোপ্রিয়েশন আমরা যেটা বলি সেটা কিন্তু হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রকে বাধ্য করছে তুমি বেসরকারীকরণ করো, রাষ্ট্রের সম্পদের মালিকানা দেশি বিদেশি বেসরকারি মালিকদের হাতে জলের দরে তুমি তুলে দাও। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্সিবল আমরা যেটা বলি অ্যাপ্রোপ্রিয়েশন, এটা এক্সপ্রোপ্রিয়েশন আমরা যেটা বলি। এখন মার্কসের যে বিশ্লেষণ, অবশ্যই যেহেতু আমরা পুঁজিবাদী অর্থনীতির কথা আমরা বলছি, মার্কস লেনিনের প্রসঙ্গ বাদ দিয়ে আমরা আলোচনা করতে পারি না। মার্কসের বিশ্লেষণে
পুঁজিবাদ কখনো শোষণমুক্ত বা সংকটমুক্ত হতে পারে না। কারণ এটা পুঁজিবাদের যে মূল চরিত্র, যেটা মূল যে দ্বন্দ্ব, সামাজিক উৎপাদন এবং ব্যক্তিগত আত্মসাৎকরণ, এটা আপনারা আলোচনা করেছেন, এটা গতদিনের আলোচনা আপনারা এটা শুনেছেন। এটা এর মধ্যেই কিন্তু এই সংকটটা লুকিয়ে আছে। এটা পুঁজিবাদে অনেকে বলছেন ক্যাপিটালিজমে কিছু কিছু রিফর্ম করলে পরে পুঁজিবাদের মানবিক মুখটা ফুটে উঠবে। বিশেষ করে যারা সোশ্যাল ডেমোক্রেসি যারা বিশ্বাস করেন তারা এই ধরনের বলছেন এটা, কিন্তু এটা মোটেই এটা হতে পারে না। যতই সংস্কার করা হোক না কেন, পুঁজিবাদের সংকট থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। আরেকটা বিষয় আমাদের এখন সবার মধ্যে কিছু কিছু একটা অংশের লোকের মধ্যে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল লেবার এবং ম্যানুয়াল লেবার, এদের মধ্যে একটা ডিভিশন সৃষ্টি হচ্ছে। এবং যারা ইন্টেলেকচুয়াল লেবার যারা, তারা মনে করছে দে আর পার্ট অফ ক্যাপিটালিস্টস ওয়ার্ল্ড। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখনই মানুষের শ্রমে উৎপাদন হবে সেখানে শোষণ থাকবে, উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হবে, এবং এই শোষণ থেকে সে ইন্টেলেকচুয়াল লেবার হোক আর ম্যানুয়াল লেবার হোক, কেউ কিন্তু মুক্তি পাবে না। তার প্রমাণ আমরা দেখছি, পুঁজিবাদ যত সংহত হচ্ছে, আইএফসি যত সংহত হচ্ছে, সেখানে কিন্তু মানুষের উপর আক্রমণ তত তীব্র এবং আগ্রাসী চেহারা নিচ্ছে। আগেই বলেছি আমরা যে পুঁজিবাদে পণ্য যদি বিক্রি না হয় তাহলে কিন্তু সংকটে পড়বে। কেন সংকটে পড়বে? যদি পণ্য বিক্রি না হয় তাহলে উদ্বৃত্ত মূল্যটা মুনাফাতে কিন্তু রূপান্তরিত হবে না। এখন পুঁজিপতি বা পুঁজি তার অধিক বেশি মুনাফার লক্ষ্যে নতুন নতুন পণ্য সৃষ্টি করে এবং তার মাধ্যমে তার যে বাজার যেটা সেটা কিন্তু সম্প্রসারণ ঘটায়। মার্কস একটা কথা বলেছেন যে প্রোডাকশন ক্রিয়েটস নট অনলি অবজেক্টস ফর সাবজেক্টস বাট অলসো ক্রিয়েটস সাবজেক্টস ফর অবজেক্টস। অর্থাৎ যে মানুষের জন্য পণ্য উৎপাদন করছে পুঁজিপতি, শুধু এটা না, পুঁজিপতির নিজের যে শোষণটাকে বাড়ানোর জন্য সে নতুন নতুন কায়দা পণ্য উৎপাদন করছে, যেগুলোকে আমরা বলেছি এই যে ডেরিভেটিভ, ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা নিউ ফিনান্সিয়াল কমোডিটি সৃষ্টি করে তারা তাদের মুনাফা বাড়ানোর জন্য ফাটকা ব্যবসার মাধ্যমে তাদের এটাকে তারা প্রসার ঘটাচ্ছে। এখন বিশ্বায়নের যুগে বিশ্বের অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে, এটা আমরা জানি, এটা আমরা আলোচনা অলরেডি করেছি। এবং এই বর্তমানের যে পুঁজিবাদী সংকট থেকে বেরিয়ে আসার জন্য বিশাল পরিমাণের বেইল আউট প্যাকেজ দেওয়া হয়েছে আমেরিকাতে, আমরা জানি, অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে আমরা জানি। কিন্তু এই বেইল আউট প্যাকেজটা তো আসলে কিছু না, সেটা হচ্ছে কর্পোরেটসদের যে ইনসলভেন্সি যেটা আছে সেটাকে সভারেন ইনসলভেন্সিতে পরিণত করেছে। অর্থাৎ মুষ্টিমেয় কর্পোরেটদের তাদের যে দায় যেটা সেটা রাষ্ট্রীয় দায়ে পরিণত করে দিয়েছে। কারণ এই বেইল আউট প্যাকেজটা তার যে অর্থটা কোথায়, সেটা মানুষেরই অর্থ। অধিক ট্যাক্স আরোপ করে, এইটা করে সেটা করে ঋণ নিয়ে সরকার, তখন কিন্তু এই বেইল আউট প্যাকেজ ঘোষণা করতে কিন্তু তারা দ্বিধাবোধ করে না। এখন বিশ্ব পুঁজিবাদ ভবিষ্যতে কিন্তু আরো সংকটে পড়বে, কারণ পুঁজিবাদ তার নিজের অঙ্গলগ্ন যে বৈশিষ্ট্য আছে সেটার জন্যই কিন্তু সে সংকটের মধ্যে বারে বারে পড়ছে। সেটা কি? এই যে অস্টেরিটি মেজার্সের নাম করে সরকার যে ব্যয় সংকোচন করছে, তার ফলে কি হবে? মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। মানুষের যদি ক্রয় ক্ষমতা হ্রাস পায়, পণ্য বিক্রি হবে না। যদি পণ্য বিক্রি না হয়, উদ্বৃত্ত মূল্য মুনাফাতে পরিণত হবে না। যদি মুনাফাতে পরিণত না হয়, তাহলে পুঁজির যে জিগান্টিক এক্সপানশন যেটা, সেটা কিন্তু বাড়বে না। এটা তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে সংকটটা যতই তীব্র হোক না কেন,
পুঁজিবাদ কখনো অটোমেটিক্যালি কলাপস হয়ে যায় না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মার্কস বলেছেন, প্রত্যেকটা সংকটের পর পুঁজিবাদ অধিকতর শক্তিশালী হয় উৎপাদিকা শক্তির একটা অংশকে ধ্বংস করে। এটা আমাদের একটু বুঝতে হবে। এক একটা সংকটে পড়ছে পুঁজিবাদ, সেটা থেকে বেরিয়ে আসতে চাইছি। এটা করতে গিয়ে কি করছে, যে উৎপাদিকা শক্তি, এটা আপনারা গত ক্লাসে শুনছেন উৎপাদিকা শক্তি উৎপাদন সম্পর্কে ব্যাপারটা, উৎপাদিকা শক্তির একটা অংশকে ওরা নষ্ট করে দেয়। কেন এটা করে? উৎপাদন সম্পর্কের যে বর্তমান পর্যায়, সেটার সঙ্গে উৎপাদিকা শক্তির যে সাম্য, যেটা ব্যালেন্স, যেটা আমরা বলি সমতা, যেটা সেটা মেনটেন করার জন্যে পুঁজিবাদ তার একটা উৎপাদিকা শক্তির একটা অংশকে কিন্তু নষ্ট করে দেয়। অর্থাৎ পুঁজিবাদী প্রক্রিয়ায় তখন কি হয়, আপনার সংকটটা আরও বেশি পরিমাণে তখন বাড়তে থাকে। সংকট বাড়ার অর্থ কি? শোষণ তত বেশি বাড়তে থাকবে। এখন এই যে কথাটা বললাম যে উৎপাদিকা শক্তি কিভাবে নষ্ট করছে, উৎপাদিকা শক্তি নষ্ট করছে এইভাবে, আগের উৎপাদন পদ্ধতিকে সে এখন আর গ্রহণ করছে না। আগের যে মেশিন আছে এখন সেটা সে কাজে লাগাচ্ছে না। আগের যে উৎপাদন পদ্ধতি, মোড অফ প্রোডাকশন যেটা, সেটার মধ্যে পরিবর্তন আনছে এবং ব্যাপক পরিবর্তন আনছে আপনার। এই করে সে একটা অংশকে সে কিন্তু নষ্ট করে দেয়, করে নতুন একটা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করে, যাতে এই পরিস্থিতিতে সংকট থেকে ওরা বেরিয়ে আসে। এবং আমরা দেখেছি এই যে প্রসঙ্গক্রমে কোভিডের ব্যাপারটা চলে আসছে, করোনা ভাইরাসের এখন যে বিষয়টা, সেখানে আপনারা লক্ষ্য করবেন আন্তর্জাতিক লগ্নি পুঁজির স্টেট যে অ্যাক্টিভিজম, যেটা যে কোনো দেশের মানুষের সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করুক, এটা কিন্তু আপনার কখনো কোনো কালেই কিন্তু লগ্নি পুঁজি বলুন, আন্তর্জাতিক লগ্নি পুঁজি বলুন, কেউ কিন্তু চায়নি। 1930 সালের যে সংকট, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট সেখানে নিউ ডিল পলিসি ঘোষণা করেছিলেন। সেখানে কি করেছিলেন? সরকার রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি ব্যয় বাড়িয়েছিলেন, যাতে মানুষের হাতে ক্রয় ক্ষমতা বেড়ে যায়। সেটা তো বাধা ছিল, 1930-এও বাধা ছিল। তবে সেখানে একটা পার্থক্য হচ্ছে, এটা 1930-এর যে সংকট এবং তখন রাষ্ট্রকে যে পুঁজির, লগ্নি পুঁজির বিরোধিতা সইতে হয়েছে, সেটা হচ্ছে আপনার তার দেশীয় রাষ্ট্রের যে পুঁজি, অর্থাৎ নেশন ফিনান্স ক্যাপিটাল, নেশন বেসড ফিনান্স ক্যাপিটাল যেটা ছিল, সেই লগ্নি পুঁজির বিরোধিতা তাকে সইতে হচ্ছে। বর্তমানে সেই তীব্রতাটা আজকের এই সময়ে, ইভেন এই কোভিডের কারণেও যদি কোনো সরকার সেখানে সরকারি ব্যয় বাড়াতে চায়, আন্তর্জাতিক লগ্নি পুঁজির সেখানে বিরোধিতা কিন্তু সর্বোচ্চ। ইউকের প্রেসিডেন্ট বরিস জনসন রুজভেল্টের নিউ ডিলের পলিসিটার রেফারেন্স দিয়ে উনি চেয়েছেন যে আমরা সরকারি ব্যয়টা বাড়িয়ে দিই, মানুষের যাতে পারচেজিং পাওয়ারটা বাড়ে। ইতিমধ্যে কিন্তু তার বিরোধিতা শুরু হয়ে গেছে। এবং এই যে গ্লোবালাইজেশন অফ ফাইন্যান্স যে কথাটা আমরা বলি, এটা আসলে কি? আজকে আন্তর্জাতিক লগ্নি পুঁজির যে গ্লোবালাইজেশন বিষয়টাকে, সেটা কি হচ্ছে আপনার আগের লগ্নি পুঁজি এবং এখনকার লগ্নি পুঁজি, এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব এখনকার লগ্নি পুঁজির তার যে ক্ষমতা, আমি আগেই বলেছি অনেক বেশি সঙ্গত, শক্তিশালী। এটা সেটা যে কোনো জাতি রাষ্ট্রের সরকারকে যে কোনো হুমকি দিয়ে সে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। যদি আইএফসির ডিকটেট না মানে, আন্তর্জাতিক লগ্নি পুঁজির যদি ডিকটেশন কোনো স্টেট না মানে, তাহলে লগ্নি পুঁজি সেই দেশ থেকে বেরিয়ে যাবে। এই যে সংকট, এই ঝুঁকি, এটা কিন্তু কোনো রাষ্ট্র সেটা নিতে চাইবে না। স্বভাবতই বাধ্য হয়ে আজকে বরিস জনসন বলুন আর আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারই বলুন, সেখানে যদি চায়ও বা তারা, সেটা কিন্তু করতে পারবে না।
বিকজ আমি একটু আগেই বলেছি যে সাম্রাজ্যবাদের বর্তমান পর্যায়ে স্টেট সেটা কিন্তু আইএফসির ডিকটেশনে চলবে, আন্ডার দি ডিক্টেটরশিপ অফ আইএফসি। আন্তর্জাতিক লগ্নি পুঁজি কী বলছে সেটা মেনেই কিন্তু তাকে চলতে হবে, কারণ যদি সেটা না মানে তাহলে কিন্তু এই লগ্নি পুঁজি সেটা কিন্তু দেশ থেকে বাইরে বেরিয়ে যাবে। আমাদের দেশে আমরা কি দেখছি, এই লকডাউন অবস্থাতে কেন্দ্রীয় সরকার তার সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতাকে সেটাকে আরও কুক্ষিগত করার জন্য চাইছে, যেটাকে আমরা সেন্ট্রালাইজেশন বলি। রাজ্য সরকারগুলো আছে, নির্বাচিত রাজ্য সরকারগুলো, তাদের যে আমাদের সাংবিধানিক ক্ষমতা বলে যে অধিকারগুলো আছে সেগুলোও কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে আমরা যেটা দেখছি যে সমশক্তির একটা মানে প্রায় 1/4 তাদের কোনো কাজ নেই, তারা কর্মহীন। তাহলে এদের যদি চাহিদা সৃষ্টি করা না হয়, তাহলে চাহিদা যদি না বাড়ে, তাহলে আপনি শিল্পপতি বা উদ্যোক্তাদের যদি আপনি ঋণ দেন, তারা কিন্তু সেই ঋণ নেবে না। কারণ ঋণ নিয়ে তারা যে উৎপাদন কার্যটা পরিচালনা করবে, যে পণ্যটা উৎপাদন করবে, সেটা বিক্রি হতে হবে। তো সেটা যদি বিক্রি না হয় তাহলে কিন্তু সেই উৎপাদনে আগ্রহী হবে না। এই যে 20 লক্ষ কোটি টাকার মধ্যে আমরা দেখেছি, তার মধ্যে 50%-এর বেশি হচ্ছে লোন কম্পোনেন্ট। কৃষকদের জন্য লোন, শিল্পপতিদের জন্য লোন, ওই সরকারি ক্ষেত্রে বিদ্যুৎ যে সংস্থাগুলো আছে সেগুলোর জন্য লোন। তাহলে এই যে ঋণ নির্ভরতা আরও বেশি ঋণগ্রস্ত করে তোলা, রাজ্যগুলোকে বলছে তোমরা ঋণ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিলাম, তার মানে রাজ্যগুলো আরও ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে ঋণ 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 কৃষকদের ঋণ, একটা জায়গায় আমরা দেখিনি সেখানে ঋণ মকুবের কথা বলা আছে, নেই তো এগুলো। বরঞ্চ আমরা দেখছি যে বড় বড় বৃহৎ বুর্জুয়া শিল্পপতি যারা আছে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার অ্যালাউ করছে আইএফসির ডিকটেটে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখছি চাহিদা বাড়ানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারেনি। এবং আপনারা জানেন যে বিশ্বায়নের যে পুরো যে সময়টা, সেখানে কিন্তু একদিকে গ্লোবালাইজড ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল, অন্যদিকে জনগণের স্বার্থ, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্বটা কিন্তু মূল দ্বন্দ্ব হয়ে কিন্তু এই এখন যে গ্লোবালাইজড এরা চলছে সেটার মধ্যে কিন্তু চলছে এটা। এবং আমরা লক্ষ্য করছি এই দ্বন্দ্বের মধ্যে সমস্ত সরকার, আমাদের দেশের সরকারও, সেখানে আমরা দেখছি দে আর বাউন্ড টু স্টে উইথ দ্য আইএফসি। আইএফসির পাশাতে তারা দাঁড়াচ্ছে এটা, এবং সেখানে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা। সুতরাং এই যে বিষয়গুলো আপনারা দেখেছেন যে আত্মনির্ভর ভারত অভিযানের কথা সেখানে বলা হচ্ছে, সেখানে আসলে আমরা কি আত্মনির্ভর হচ্ছি, না আরও বেশি মাত্রায় আমরা আন্তর্জাতিক লগ্নি পুঁজির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি? আত্ম কথাটা কি এটা আইএফসির বাংলা টাংলা না তো, এটা যেটা অবশ্য জানি না আমরা। এটা যেভাবে আমরা দেখছি ভারতের প্রাকৃতিক সম্পদকে বেসরকারীকরণের মাধ্যমে দেশি বিদেশি বৃহৎ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, খনিজ উত্তোলন, খনিজ পদার্থকে এমএনসির হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এবং খনিজ পদার্থ আপনারা জানেন এগুলো হচ্ছে নিঃশেষিত সম্পদ হলেও এগুলো স্ট্র্যাটেজিক সেক্টরে থাকে, ডিফেন্সের মতো। আজকাল সেই স্ট্র্যাটেজিক সেক্টরকে পর্যন্ত এখন বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে এগুলো। তাহলে আমাদের এই যে বর্তমান অবস্থা, পুঁজিবাদের সাম্রাজ্যবাদের বর্তমান যে পর্যায়, সেখানে আন্তর্জাতিক লগ্নি পুঁজির এই যে দাপট, যেটা সমগ্র বিশ্বে এটা মানুষের উপরে আক্রমণ আরও বেশি পরিমাণে নামিয়ে আনছে। এবং এই সংকট থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে তার বিরুদ্ধে এই যে জনগণের উপরে আক্রমণ যেটা, সেটাকে প্রতিহত করতে হবে। সেখানে আজকের এই পরিস্থিতিতে আমরা যেটা দেখছি আমাদের দেশে, সেখানে আমরা দেখছি যে মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে তার ক্রয় ক্ষমতা যাতে বাড়ে সে ব্যবস্থা নিতে হবে। এই যে
মাইগ্রেটেড লেবার আমরা দেখছি, সমস্ত জায়গা থেকে কর্মচ্যুত হয়ে তারা এখন চলে যাচ্ছে যার যার বিভিন্ন রাজ্যে, কর্মহীন হয়ে পড়েছে ওরা। ওদেরকে ন্যূনতম একটা কিছু যদি ওদের হাতে দেওয়া না হয় তাহলে পরিবারগুলো কিসের উপরে চলবে? উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে আপনার, তাহলে সেখানে শ্রমিকদের অবস্থা কি হবে? এগুলো, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এখানে আছে। জনসাধারণের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য যদি রাষ্ট্রের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সংকট আরও বেশি ঘনীভূত হবে। আমরা দেখছি অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 সেটাকে সংশোধন করে দেওয়া হচ্ছে অর্ডিন্যান্সের মাধ্যমে। এই যে যেমন ভোজ্য তেল, ধান, গম, ভুট্টা, তৈলবীজ, এই সমস্ত খাদ্যপণ্যের উপরে এখন আর কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকবে না। খাদ্য সংকট তৈরি হবে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, এবং কৃষকদের যে এতদিন পর্যন্ত যা একটু রক্ষা কবচ ছিল, এই অর্ডিন্যান্স জারির মাধ্যমে সেখানে আমরা দেখছি কৃষি পণ্য এবং বাজারে বেসরকারি ব্যবসায়ীদের এখন দাপট বাড়বে। তাহলে আইএফসি, আমাদের যে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তার যে গুরুত্বটা আস্তে আস্তে কমে আসবে। এখন যারা কৃষি ব্যবসায়ী যারা, তাদের হাতে চলে যাবে সমস্ত কৃষি উৎপাদনের বিরাট অংশ। কৃত্রিম তারা সংকট সৃষ্টি করবে, সংকট সৃষ্টি করে বাজারে জিনিসপত্রের দাম বাড়াবে, মানুষের উপরে সংকট আরও বাড়বে। এই ধরনের একটা অর্থনীতি, যে অর্থনীতিটা পুঁজিবাদী অর্থনীতির অঙ্গলগ্ন হয়ে আছে, আমরা এটা চাই কিনা? এটা আমরা চাই না নিশ্চয়ই। যদি না চাই তাহলে আমরা কি চাই? আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে মুষ্টিমেয়ের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে থাকবে না। অধিকাংশ মানুষের হাতে ক্ষমতাকে শোষণ করে নিয়ে, মানুষের ক্ষমতাটাকে নিয়ে মুষ্টিমেয়ের হাতে ক্ষমতার কেন্দ্রীভবন আমরা চাই না। আমরা চাই এমন একটা সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলছি, যে মানুষের যে ন্যূনতম প্রয়োজন যেটা, সেটা মেটানো হবে। মানুষ মানুষকে শোষণ করবে এটা সেখানে হবে না। তার যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো রক্ষিত হবে এবং মানুষ মানুষের মতো বাঁচতে পারবে। এবং এই যে ব্যবস্থাটা, এটা এমনিতে আসবে না। এটার জন্য মানুষের, তার উপরে যে আক্রমণ পুঁজিবাদী ব্যবস্থা, সাম্রাজ্যবাদী ব্যবস্থা আইএফসির নির্দেশে চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে নিরন্তর সংগঠিত জোরদার সংগ্রাম সংগঠিত করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের যে আলোচনার, আমি যতটুকু বুঝতে পারলাম আপনাদের সামনে একটু তুলে ধরলাম।